অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কেপলারস ল অর্থাৎ কেপলারের সূত্রগুলি কি কি নির্দেশ করে, কেপলারস লগুলো কি কি নির্দেশ করে। তো চলো আমরা দেখে নিই কেপলারস লগুলো কিসে কিসে। তো কেপলারের তিনটে সূত্র, ওকে। কেপলারস ল অফ প্ল্যানেটারি মোশন কি কি ডিপেন্ড করছে। ফার্স্ট ল, ওকে, ফার্স্ট ল হচ্ছে ল অফ ইলিপস অর্থাৎ উপবৃত্তাকার সূত্র। মনে আছে সূত্রটা কি? ফার্স্ট ল কি বলা হয়েছিল? যে সূর্যকে একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে পৃথিবী তার চারপাশে ঘুরবে। এটা একটা ফোকাস বিন্দু, এটা একটা ফোকাস বিন্দু। তো এই দুটো ফোকাসের মধ্যে যে কোনো একটা ফোকাস বিন্দুতে সূর্য থাকবে এবং পৃথিবী তার চারদিকে ঘুরবে, গ্রহগুলি তার চারদিকে ঘুরবে সূর্যের চারপাশে। ওই জন্য এটাকে কি বলা হয় না উপবৃত্তাকার সূত্র। এরপর আসছি সেকেন্ড ল। সেকেন্ড ল কি বলেছে? ল অফ ইকুয়াল এরিয়াজ অর্থাৎ সমক্ষেত্রফল সূত্র। এটা তোমাদের আশা করি খেয়াল আছে যে এক্ষেত্রে ধরো পৃথিবী সূর্যের চারপাশে একটা ধরো টি সময়ে এই দূরত্ব অতিক্রম করলো, এই এ থেকে বি। আবার ওই টি সময়েই দেখো ধরে নাও এই সি থেকে ডি দূরত্ব পর্যন্ত অতিক্রম করলো পৃথিবী, ওই একই সময়। কিন্তু এ সময়ে কত না এই জায়গায় এই যে দূরক দ্বারা সৃষ্ট ক্ষেত্রফল সাপোজ ধরলাম A1 এবং এই ক্ষেত্রে যদি দূরকটা হয় A2, এই কেপলারের সেকেন্ড ল অনুযায়ী কি না এই A1 ইকুয়ালস টু A2 হবে, ওকে। A1 ইকুয়ালস টু A2, ওই জন্য একে বলা হয় সমক্ষেত্রফল সূত্র, ওকে। থার্ড ল যেটা দিয়ে অনেক প্রবলেম করতে হয় এবং এটা প্রমাণও করতে হয়, হারমোনিক ল বা ল অফ হারমোনিস অর্থাৎ সঙ্গতি সূত্র। তার মানেটা কি? মানেটা হলো যে যদি এই চারপাশে ঘুরতে টি সময় লাগে এবং গড় দূরত্ব যদি সাপোজ ধরে নিলাম আর, তাহলে এই ক্ষেত্রে বলা হয়েছে টি স্কোয়ার ভ্যারিজেজ আর কিউব, ওকে। টি স্কোয়ার ভ্যারিজেজ আর কিউব। তো চলো এরপর আসছি আমরা সেকেন্ড কোশ্চেনে। সেকেন্ড কোশ্চেনে কি বলা আছে যে বস্তুর ভর ও ভারের মধ্যে প্রধান পার্থক্য কি, তাই তো? ভর বলতে আমরা কি বুঝি? যে কোনো বস্তুর মধ্যে যতটা জড় পদার্থ থাকে, কি একটা বস্তু নিলাম তার মধ্যে যতটা পরিমাণ জড় পদার্থ থাকে সেই জিনিসটাকে আমরা বলবো কি না সেই জড় পদার্থের পরিমাণটাকে বলবো আমরা কি না ভর। ভর কিন্তু ভার কি? ভার বা ওজন কিন্তু কার্যত একটা বল। কি বল না যে বলে পৃথিবী সেই বস্তুটাকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করবে। এবার ওই বস্তুর ভর যদি m হয় এবং বস্তুটা যদি জি ত্বরণ নিয়ে পৃথিবীর কেন্দ্রের দিকে আসতে থাকে তাহলে তার ভার কত হবে? m ইন্টু জি, এটি হবে তার ভার, ওকে। তোমাদের কোনো চিন্তা নেই, এর পিডিএফ লিঙ্কটা তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। পিডিএফ তোমরা সেই কোর্সটা জয়েন করতে পারো, ওকে। তো চলো, যেহেতু বস্তুর ভরকে অভিকর্ষজ ত্বরণ জি দিয়ে গুণ করে বস্তুর ভার পাওয়া যায়, তাহলে W ইকুয়ালস টু mg লিখতে পারি, যেটা আমরা বলেছি এখানে। তাহলে বস্তুর ভর ও ভার কি একই হবে? একই হবে না, কিছুতেই সমান হবে না। তাহলে ভর ও ভার কিছুতেই সমান হতে পারে না। এদের মধ্যে মূল পার্থক্য কি? মূল পার্থক্য হচ্ছে জি এর পার্থক্য, ওকে। দেখো W ইকুয়ালস টু m ইন্টু জি, এটা বস্তুর ভর এবং এটা বস্তুর ভার। এটা অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। চলো, ওজনের মান ও অভিমুখ থাকায় এটা একটি ভেক্টর রাশি। তাহলে এটা কি রাশি? এটা ভেক্টর রাশি, কারণ এর মান আছে এবং অভিমুখ আছে। অভিমুখ কোন দিকে না পৃথিবীর কেন্দ্রের দিকে। কিন্তু এটা স্কেলার রাশি, কেন না এর শুধুমাত্র মান আছে, কোনো অভিমুখ নেই। পৃথিবী তথা মহাবিশ্বের, যেটা লাস্ট পয়েন্ট দেখো, এটা হচ্ছে শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। এটা 1 নম্বরের যে কোশ্চেন হয় তার জন্য ইম্পর্টেন্ট, যে পৃথিবী তথা মহাবিশ্বের যে কোনো স্থানে বস্তুর ভর অপরিবর্তিত থাকে, ওকে।
কিন্তু জি এর পরিবর্তনের জন্য ভার পরিবর্তিত হয়। এবং এইটা তোমাকে যেটা বলছিলাম তোমাদের, যে এখানে কোশ্চেনটা কি থাকে, যে ভর এবং ভারের মধ্যে কোনটি পদার্থের মৌলিক বা কোনটি স্বকীয় ধর্ম। দেখো, ভরকেই বলা হয় তার স্বকীয় ধর্ম, কেননা ভর তো পরিবর্তনশীল নয়। পরিবর্তনশীল কে? পরিবর্তনশীল হচ্ছে এই যে ভার, এ পরিবর্তন হয়, কেননা জি পরিবর্তনের সাথে সাথেই ডব্লিউ পরিবর্তন হয়ে যাচ্ছে, কিন্তু এম স্থির, ডব্লিউ ডিপেন্ডস অন জি, তাহলে ডব্লিউ পরিবর্তন হয়, কিন্তু এম যে কোনো পদার্থের এম হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক, তাই এমকে বলা হয় এই বস্তুর স্বকীয় ধর্ম বা ইন্ট্রিনসিক প্রপার্টি। ওকে, চলো নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে, দেখো, মহাকর্ষীয় স্থিতিশক্তি বলতে কি বোঝায়, বা গ্র্যাভিটেশনাল পোটেন্সিয়াল এনার্জি। ওকে, গ্র্যাভিটেশনাল পোটেন্সিয়াল এনার্জি বলতে আমরা কি বুঝি? কোনো বস্তুকে অসীম থেকে কোনো মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করা হয় তাকে ওই বিন্দুতে ওই বস্তুর মহাকর্ষীয় স্থিতিশক্তির উপর সঞ্চিত হয়। অর্থাৎ কি না, এটা পৃথিবী আছে, এটা অসীম আছে, এই অসীম থেকে কি না কোনো একটা বস্তুকে এই পৃথিবী পৃষ্ঠে সাপোজ যে বিন্দুতে আনলাম, এই পি বিন্দুতে, সাপোজ পি বিন্দুতে আমরা আনলাম, এই পি বিন্দুতে আনতে যতটা পরিমাণ কাজ করা হবে, ধরো এটা আর দূরত্ব আছে, এটার ভর স্মল এম এবং পৃথিবীর ভর এম। ওকে, এই যে কাজটা করা হবে সেই কাজটাকে বলা হয় মহাকর্ষীয় স্থিতিশক্তি। সেটা কোথায় জমা হবে না পৃথিবীর এই বিন্দুতে মহাকর্ষীয় স্থিতিশক্তির রূপে জমা হবে, যার মানটা কত না মাইনাস জি এম এম বাই আর। ওকে, আচ্ছা একটু খেয়াল করো, এফ সমান কী ছিল বলো তো? জি এম এম বাই আর স্কোয়ার, তাই তো? এবার এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে কি হচ্ছে জি এম এম বাই আর স্কোয়ার। তাহলে আমরা এখানে দেখো তো, জি এম এম বাই আর ইন্টু মাইনাস 1 বাই আর যদি করি, এই পার্টটা কি, এই পার্টটা কি, এটা মাইনাস জি এম এম বাই আর, এই পার্টটা হচ্ছে এইটা ইউ আর। তাহলে দেখো তো আমরা লিখতে পারি এফ ইকুয়ালস টু মাইনাস ইউ আর বাই আর। যদি রিলেশন বলে যে মহাকর্ষীয় স্থিতিশক্তি এবং মহাকর্ষীয় বলের মধ্যে সম্পর্ক কী, সেটা আমরা এখান থেকে বলতে পারবো। তো চলো মহাকর্ষীয় বলের চরিত্র উল্লেখ করো, নেক্সট কোশ্চেন। তো মহাকর্ষীয় স্থিতিশক্তির যে রাশিমালা ঋণাত্মক চিহ্নের তাৎপর্য উল্লেখ করলো। এই যে ঋণাত্মক চিহ্ন, যেটা আমরা আগের কোশ্চেনে দেখেছি, এই যে ঋণাত্মক চিহ্নটা ছিল, এই যে ঋণাত্মক চিহ্ন, এর সিগনিফিকেন্স কী, এর সিগনিফিকেন্স কী, সেটা আমরা নেক্সট কোশ্চেনে আমরা আলোচনা করতে চলেছি। ওকে, মহাকর্ষীয় বলের চরিত্র উল্লেখ করো। মহাকর্ষীয় বল আকর্ষণধর্মী। ওকে, আর এই জন্যেই এই পৃথিবীকে ঋণাত্মক মহাকর্ষীয় স্থিতিশক্তির আধার হিসাবে কল্পনা করা হয়। এবার আসছি মহাকর্ষীয় স্থিতিশক্তির রাশিমালা থেকে আমরা কীটা পেয়েছিলাম, ইউ আর ইকুয়ালস টু মাইনাস জি এম এম বাই আর স্কোয়ার। এই যে মহাকর্ষীয় স্থিতিশক্তি সর্বদা ঋণাত্মক হয় কেন? কারণ এই যে ঋণাত্মক হয়, এক্ষেত্রে মহাকর্ষ বল কি একটি আকর্ষণ বল হিসেবে কাজ করে, এবং আকর্ষণ বল হওয়ার জন্য এম ভরের বস্তুটাকে কি হয়, অসীম থেকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে বাইরে থেকে কোনো কাজ করতে হয় না। দিস ইজ দ্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখো কেন আমরা ঋণাত্মক বলছি, বাইরে থেকে কোনো কাজ করতে হয় না। ওই বস্তুটাকে অসীম থেকে আনতে হলে কি করে, সংস্থা নিজেই কার্য করে, অর্থাৎ নিজে কার্য করছে, অর্থাৎ ওয়ার্ক ডান কি, ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স, বাই দ্য সিস্টেম। ওকে, অন দ্য সিস্টেম নয়, বাই দ্য সিস্টেম। এই বাই দ্য সিস্টেমের জন্যই কিন্তু এইটা কি হচ্ছে, ওয়ার্ক ডানটা কি হয়ে যাচ্ছে না নেগেটিভ হয়ে যাচ্ছে। বুঝতে পারলে, ওয়ার্ক ডানটা হয়ে যাচ্ছে নেগেটিভ। এই জন্যই আমরা কি ইউজ করছি এখানে, এই যে মাইনাসটা আমরা ইউজ করছি। তো চলো এরপর আসছি নেক্সট কোশ্চেন। মহাকর্ষীয় বিভবের সংজ্ঞা দাও। মহাকর্ষীয় বিভবের সংজ্ঞা দাও। দূরত্বের সাথে মহাকর্ষীয় বিভবের যে পরিবর্তন লেখচিত্র সেটা অঙ্কন করতে হবে। মহাকর্ষীয় বিভব কি, আমরা এর আগে গ্র্যাভিটেশনাল পোটেন্সিয়াল এনার্জি সম্বন্ধে জেনেছি, এবার আমরা জানবো গ্র্যাভিটেশনাল পোটেন্সিয়াল অর্থাৎ মহাকর্ষীয় বিভব। একক ভরের ক্ষেত্রে কোনো বস্তুকে
অসীম থেকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয়। আচ্ছা দেখো, একটু ভালো করে লক্ষ্য করো, আমরা কি পেয়েছি? ইউ আর ইকুয়ালস টু মাইনাস GMM/r পেয়েছি। এটা কি মহাকর্ষীয় গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ছিল। এইবার বলেছে যদি ওটা একক ভর হয়, যদি একক ভর হয় সেক্ষেত্রে ওটাকে কি বলা হবে? মহাকর্ষীয় বিভব, সেটাকে ভি বলা হচ্ছে। ভি ইকুয়ালস টু কি না মাইনাস GM/r হবে, কারণ এম এর মানটা আমি 1 ধরেছি। তাহলে এক্ষেত্রে দেখো কিসের সঙ্গে দেখো বলেছে? মহাকর্ষীয় বিভবের পরিবর্তনের সঙ্গে দূরত্বের। আচ্ছা তাহলে ভি ভ্যারিজেজ -1/r, তাই তো? ভি ভ্যারিজেজ -1/r। ওকে, তো এই লেখচিত্রটা আমরা এখানে অঙ্কন করেছি। যেহেতু -1/r, তাহলে এটা নেগেটিভ এক্স এক্সিস বরাবর, নেগেটিভ ওয়াই এক্সিস বরাবর এটাকে আমরা ভিটাকে আমরা প্লট করেছি। এবং এভাবেই হচ্ছে, যেখানে r ইকুয়ালস টু r হচ্ছে, অর্থাৎ যেখানে পৃথিবীর ব্যাসার্ধের সমান, অর্থাৎ ভূপৃষ্ঠের ওপরে যেখানে, সেখানে তার মান কত? -GM/r। কেন না দেখো, এই ক্ষেত্রে এই r এর পরিবর্তে যদি আমরা ক্যাপিটাল R বসাই, তাহলে কি হবে? ভি ইকুয়ালস টু -GM/r হবে। বুঝতে পারলে? -GM/r, সেটা আমরা দেখো এখানে আমরা প্লট করেছি। এবং যত r বাড়ছে তত কি হচ্ছে? দূরত্ব বাড়ছে তত কমছে। ওকে, ভি এর মানটা পরপর শূন্যের কাছাকাছি যাচ্ছে। লক্ষ্য করো, টুয়ার্ডস 0, তত শূন্যের কাছাকাছি যাচ্ছে। আচ্ছা এবার আরেকটা জিনিস লক্ষ্য করো তো, আমরা পেয়ে গেলাম ভি সমান -GM/r, এবং আমরা কি পেয়েছিলাম? ইউ আর ইকুয়ালস টু -GMM/r। তাহলে দেখো তো এই জায়গাটা কি? এইটা তো ভি, তাই তো? এইটাই তো ভি। তাহলে আমরা লিখতে পারি, দেখো, ইউ আর ইকুয়ালস টু এম ইন্টু ভি। রিলেশন পেলাম আমরা মহাকর্ষীয় বিভবের সঙ্গে মহাকর্ষীয় স্থিতিশক্তির, আমরা রিলেশনটা পেয়ে গেলাম। এরপর চলো আসছি পরের কোশ্চেনে। মহাকর্ষীয় বিভবের রাশিমালা নির্ণয় করো, যেটা আমরা এখানে আলোচনা করেছি। এই যে ভি ইকুয়ালস টু -GM/r এর রাশিমালা আমরা কিভাবে পাবো? তাহলে দেখো কিভাবে আমরা পাচ্ছি। এই যে রাশিমালা নির্ণয় করতে বলা হয়েছে না, এম ভর সম্পন্ন একটা বস্তুকে আর দূরত্বের মহাকর্ষীয় ক্ষেত্রে একক ভর রাখলে ওই বস্তুর ওপর ক্রিয়াশীল আকর্ষণ বল। আচ্ছা আকর্ষণ বল কত? এই তো আমরা তো জানি যে F ইকুয়ালস টু GMM/r²। এবার যেহেতু বস্তু নিজে কাজ করছে তার জন্য মাইনাস, আকর্ষণ বলের জন্য মাইনাস। এবার বলছে একক ভর যদি রাখি, অর্থাৎ এম এর মান যদি 1 হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? F ইকুয়ালস টু -GM/r²। এখন বস্তুটাকে যদি আমি ওখান থেকে dr দূরত্ব সরাতে চাই, তাহলে কৃতকার্য কত হবে? F ইন্টু dr, F.dr, এই dw। তাহলে যদি আমি অসীম থেকে r দূরত্বে সরাই, এই যে দেখো অসীম থেকে r দূরত্বে সরাই, সেক্ষেত্রে dwর ইন্টিগ্রেশন করলে সমাকলনটা তোমরা ফার্স্ট সেমিস্টারের একটা ক্লাসে সমাকলন সম্বন্ধে সেখানে ডিটেলসে আলোচনা করা হয়েছে। যারা দেখোনি তারা সেটা একবার দেখে নেবে। ওকে, তো dw F.dr, সেখানে আমরা f এর মানটা বসালাম কত? -GM/r², -GM কনস্ট্যান্ট, তাহলে 1/r² ইন্টু dr। সমাকলনের সূত্র হিসাবে আমরা যদি বসাই, আমরা পাবো -GM/r, অর্থাৎ এটা পাচ্ছি। তাহলে কি না, ভিটা কি ডিপেন্ড করছে না -1/r এর সাথে সমানুপাতিক, অর্থাৎ r এর সঙ্গে ব্যস্তানুপাতিক। ওকে, তো চলো এরপর আসছি আমরা নেক্সট কোশ্চেন। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য কাকে বলে? অর্থাৎ স্ট্রেংথ অর ইন্টেন্সিটি অফ গ্র্যাভিটেশনাল ফিল্ড। দেখো এর আগে আমরা প্রথমে দেখলাম গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, তারপর দেখলাম গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, এরপরে আমরা দেখছি গ্র্যাভিটেশনাল ফিল্ড। ওকে, তো মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে যদি ইউনিট মাস রাখা হয়, ওই ভরের ওপর যে মহাকর্ষ বল ক্রিয়া করবে তাকে ওই বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা বলে। তো আমরা এর আগে কি জেনেছি? বলটা কত ক্রিয়া করে? যে কোনো বস্তুর ক্ষেত্রে যদি এম ভরের বস্তু হয় তাহলে GMM/r²। এক্ষেত্রে বলা হয়েছে যদি একক ভর রাখা হয়, তাই তো? একক ভর যদি রাখা হয় সেক্ষেত্রে কি হবে? GM/r², এবং এটাকেই বলা হচ্ছে কি না গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, যাকে আমরা ই দিয়ে ডিনোট করছি, অর্থাৎ ই ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি GM/r²।
প্রাবল্য এক প্রকার বল, তাই এটি কি না ভেক্টর রাশি। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা 1 নম্বর কোশ্চেনের জন্য তোমরা অবশ্যই পাবে। প্রাবল্য ভেক্টর রাশি। এবার বলেছে দেখো যে ভূপৃষ্ঠের খুব নিকটে এই প্রাবল্যের মান কত। ভূপৃষ্ঠের খুব নিকট কত, এই আর এর মান কত, ক্যাপিটাল আর। তাহলে আমরা ভূপৃষ্ঠের খুব নিকটে দেখো এর মানটা gm/r², আর gm/r² এর মানটা আমরা কি জানি, জি। এই রিলেশনটা তো আমরা পেয়েছি, ক্যাপিটাল জি এবং স্মল জি এর যে রিলেশন, সেই রিলেশন থেকে আমরা পেয়েছিলাম কি পেয়েছিলাম না g = gm/r²। তাহলে কি পেলাম যে প্রাবল্য এবং মহাকর্ষীয় ভূপৃষ্ঠের খুব নিকটে প্রাবল্য, ক্ষেত্র প্রাবল্য এবং অভিকর্ষীয় ত্বরণের মান সমান বা ইকুয়াল। ওকে, তো চলো আসছি পরের কোশ্চেনে। মহাকর্ষীয় বিভব ও মহাকর্ষীয় প্রাবল্যের মধ্যে সম্পর্ক কি। মহাকর্ষীয় বিভব যেটা আমরা পেয়েছিলাম v = -gm/r, এবং মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য যেটা আমরা এই যে দেখেছি সেটা কি পেয়েছি, E = -gm/r², অর্থাৎ E ভ্যারিজেস 1/r², যার দূরত্বের সঙ্গে কি বর্গের ব্যস্তানুপাতিক। এটা কি না বর্গের ব্যস্তানুপাতিক। আচ্ছা, এইবার দেখো যদি অতি ক্ষুদ্র দূরত্ব dr এর ক্ষেত্রে ধরা হয় তখন এই E = কি লেখা যাবে না -dv/dr। একটু ভালো করে লক্ষ্য করো, এখানেই দেখবে -gm/r × 1/r। তাহলে এই পার্টটা কত, এই পার্টটা v এর পার্ট, তাহলে খুব ক্ষুদ্র দূরত্ব এটা v/r হচ্ছে, তাহলে খুব ক্ষুদ্র দূরত্বের ক্ষেত্রে কি হবে dv/dr। ওকে, dv/dr মাইনাস থাকবে এখানে -v/r, dv/dr হবে। এটা কার, এর সঙ্গে এর রিলেশন। চলো এরপর আসছি নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছি, কোনো বস্তুকে খাড়া উপরের দিকে যদি ছোঁড়া হয়, উপরের দিকে বা তির্যকভাবে ছুঁড়লে কোন ক্ষেত্রে মুক্তিবেগের মান বেশি হবে। ওকে, চলো প্রথম কোশ্চেনটা আমরা আগে দেখি। মুক্তিবেগের রাশিমালায় কি পেয়েছি আমরা, v = √gm/r, বা সেখান থেকে পেয়েছি v = √gr। এখানে কি কোনোভাবেই কোনো কোণ বা কারোর কিছুর ওপর ডিপেন্ড করছে, বা কিভাবে ছোড়া হচ্ছে কোনো কিছুর ওপরই ডিপেন্ড করছে না। শুধু কি ডিপেন্ড করছে না এখানে অভিকর্ষীয় ত্বরণের ওপর ডিপেন্ড করছে, এবং যেখান থেকে ছোড়া হচ্ছে তার ব্যাসার্ধের ওপর ডিপেন্ড করছে। তাহলে কোন কোণে ছোড়া হচ্ছে, কীভাবে ছোড়া হচ্ছে সেটা ডাজন্ট ডিপেন্ড। তাহলে কি না মুক্তিবেগের মান নির্ভর করে না যে কোনো ছোড়া হচ্ছে বা কিভাবে ছোড়া হচ্ছে তার উপর। এরপর চলো যেটা সেকেন্ড কোশ্চেন আছে, যে কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণকাল উপগ্রহের ভরের উপর কিভাবে নির্ভর করে। দেখো সেখানেও দেখছি যে আমরা এই যে প্রদক্ষিণ সময় যেটা পেয়েছিলাম, প্রদক্ষিণ বেগ v = r × √g/r+h, বা এখান থেকে প্রদক্ষিণ কালও আমরা পেয়েছি যে t = 2π/r √r+h এর হোল কিউব × g। দেখো এখানে কোনো মতেই দেখেছো কি যে এই ভরের ওপর কোথাও কি নির্ভর করছে, এখানে কি কোথাও আছে ভর m, কোথাও নেই। ওকে, তাই এটা ভরের ওপর নির্ভর করছে না। ওকে, তার প্রদক্ষিণ বেগ হোক বা প্রদক্ষিণ কাল হোক কোনোটাই নির্ভর করছে না। কেন প্রদক্ষিণ বেগটা দেখালাম, দেখো এখানে তোমাদের শুধুই বলা আছে প্রদক্ষিণ কাল। তো এখানে কোশ্চেন আসতেও পারে যে প্রদক্ষিণ বেগ কিভাবে ডিপেন্ড করছে, সেরকমও কোশ্চেন আসতে পারে, তাই আমরা দুটোই এখানে আলোচনা করলাম। তো চলো আসছি লাস্ট কোশ্চেনে। লাস্ট কোশ্চেনে কি বলা আছে, যে অভিকর্ষীয় ত্বরণ এবং মহাকর্ষীয় ধ্রুবকের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করে, যেটা আমরা এই বারে বারে আলোচনা করেছিলাম, ক্যাপিটাল জি এবং স্মল জি এর মধ্যে যে রিলেশন। দেখো অভিকর্ষীয় ত্বরণের ফলে ক্রিয়ারত বল কি হয়, F = m × g। ধরে নাও এটা পৃথিবী এবং এটার ভর ক্যাপিটাল M, এবং এই স্মল m ভরের একটি বস্তু আছে কত না r দূরত্বে। তাহলে ওই বস্তুর ওপর যে ক্রিয়ারত বল হবে তার উপরে যদি বিনা বাধায় যদি অভিকর্ষীয় ত্বরণের ফলে নেমে আসে জি এর ফলে, তার উপর ক্রিয়ারত বল কত হবে F × mg। আবার সে যেখানেই থাকুক ওদের মধ্যে যে F, যে ক্রিয়ারত মহাকর্ষ বল, সেটা কি হয় F = g/m/r²। তাহলে এ দুটো সমান। ওকে, এ দুটো সমান করলে আমরা কি পাবো, দেখো g = gm/r²। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এটা তোমাদের 1 নম্বর কোশ্চেনের জন্য আসতে পারে যে অভিকর্ষীয় ত্বরণ দূরত্বের ওপর কীভাবে নির্ভর করে। তাহলে কি বলও যেমন দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, সেরকম অভিকর্ষীয় ত্বরণও কিন্তু বর্গের ব্যস্তানুপাতিক। এবং যারা এর পিডিএফটা চাও
নিচের ডেসক্রিপশন বক্সে এই পিডিএফের লিঙ্কটা দেওয়া থাকবে, সেই পিডিএফ কোর্সটা তোমরা নিতে পারো। তো চলো ফিরছি পরবর্তী ক্লাস নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।